হয়েছে, শুরু করি। স্যার আসো, শুরু করি। হ্যাঁ স্যার, আর কথা বলে না, আমরা শুরু করে দিই, কেমন? দেখো, দেখো অভিকর্ষজ ত্বরণ জি এর মান নির্ণয়। ঠিক আছে, এই অংশটা মনে হয় গত ক্লাস আমরা পড়ি নাই, এখান থেকে শুরু করব। ঠিক আছে, তাহলে দেখো, হ্যাঁ এবার এই জায়গাটা দেখো, ধরো এটা হচ্ছে তোমাদের পৃথিবী, কেমন? এটা হচ্ছে তোমাদের পৃথিবী। এই যে পৃথিবীর উপরে, আর একটু ছোট করে দেই, আসো আসো, এই যে পৃথিবীর উপরে যে কোনো একটা বস্তু এখানে আছে। হ্যাঁ, পৃথিবীর উপরে যে কোনো একটা বস্তু আছে। ধরো পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর মধ্যবর্তী দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তুটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? আর। পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটার মধ্যবর্তী দূরত্ব কত? আর। কেমন? আর মানে ব্যাসার্ধ বা রেডিয়াস। কেমন? আর মানে ব্যাসার্ধ বা রেডিয়াস। তাহলে কি বললাম? কেন্দ্র থেকে এই বস্তুর মধ্যে দূরত্ব হচ্ছে আর। কথা খেয়াল করো, পৃথিবীর কেন্দ্র থেকে, ধরো এখানে তুমি দাঁড়িয়ে আছো পৃথিবীর উপরে, পৃথিবীর কেন্দ্র থেকে তোমার দূরত্ব হচ্ছে কত? আর। ঠিক আছে, তাহলে আমরা এই বস্তুটার ভরকে এম ধরি, আর পৃথিবী যেহেতু বিশাল, পৃথিবীর ভরকে এম ধরি, ক্যাপিটাল এম। ঠিক আছে, তাহলে পৃথিবী এবং এই বস্তুটার মধ্যে কি বল? মহাকর্ষ বল। মহাকর্ষ বল এফ ইকুয়াল টু কত বলো তো? জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখানে হচ্ছে আর, আর স্কোয়ার। ডি মানে দূরত্ব, না দূরত্ব স্কোয়ার, তো এখানে দূরত্বটা কত? আর, তাহলে আর স্কোয়ার। আর m1 মানে এখানে পৃথিবীর ভর ধরছি, m2 মানে হচ্ছে এই বস্তুটার, ছোট বস্তুটার ভর ধরছি। কেমন? তাহলে m1 m2 ডিভাইডেড বাই কি? আর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, আবার আমরা একটা বিষয় জানি কিনা, এফ ইকুয়াল টু বল, মানে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, বা কোনো বস্তুর, ধরো এই পৃথিবী এই বস্তুকে কি বলে? আকর্ষণ করে। আবার একটা আকর্ষণ বলের সূত্র আমরা জানি, বল, এই সূত্রটা পড়ছো কিনা? এফ ইকুয়াল টু, এফ ইকুয়াল টু কত?
এম জি। এটা জানো কিনা? এফ ইকুয়াল টু কি? এম জি। এটা জানো? অভিকর্ষ বল ইকুয়াল টু কি? ভর গুণ অভিকর্ষজ ত্বরণ। তোমাদের বইয়ের মতো করে লিখি, অভিকর্ষ বল ইকুয়াল টু, এভাবে লিখি, দেখি, অভিকর্ষ বল, অভিকর্ষ বল কি? এফ প্রাইম দিলাম, এফ প্রাইম ইকুয়াল টু কত? এম জি। তুমি চাইলে এটাকে এফ ওয়ান, এটাকে এফ টু ধরতে পারো, অথবা এটাকে এফ প্রাইম ধরতে পারো, নাম দিছো আর কি। তাহলে অভিকর্ষ প্রাইম, এফ প্রাইম, প্রাইম প্রাইম, এফ প্রাইম ইকুয়াল টু কত? এম জি ধরতে পারো, কেমন? এখন দেখো, এটাও হচ্ছে, এই যে প্রথমে যে মহাকর্ষ বল বের করছি, এটাও হচ্ছে পৃথিবী এবং বস্তুর মধ্যে আকর্ষণ বল। আর এটা হচ্ছে কোনটা? এটা এটা হচ্ছে পৃথিবী এই বস্তুটাকে যে বলে কি করে? আকর্ষণ করে। পৃথিবী আমাদের সবাইকে আকর্ষণ করে না? অবশ্যই। তো পৃথিবী এই বস্তুটাকে, এমভরের বস্তুটাকে যে বলে আকর্ষণ করে, সেটা হচ্ছে কি? এফ ইকুয়াল টু এম জি। আবার ঠিক সেম ভাবে পৃথিবী এবং এই বস্তুটার মধ্যে আকর্ষণ বল হচ্ছে এফ ইকুয়াল টু কত? জি ইন্টু এম এম ডিভাইডেড বাই আর স্কয়ার। একটা বিষয় খেয়াল করছো, দুটাই কিন্তু সেম বস্তুর মধ্যে আকর্ষণ বল, পৃথিবী এবং কি? পৃথিবী এবং বস্তু। এই প্রথমটাও পৃথিবী এবং বস্তুর মধ্যে আকর্ষণ বল, দ্বিতীয়টাও হচ্ছে পৃথিবী বস্তুটাকে যে বলে আকর্ষণ করে সেটা। দুটোটাই হচ্ছে সেম আকর্ষণ বল। ইয়েস অর নো? দুটোটা সেম তো, একই বস্তু, পৃথিবী এবং কে? ওই ছোট বস্তুটার মধ্যে। তাহলে আমরা একটা কথা লিখতে পারি কিনা, দুটোটা যেহেতু সেম, তাহলে আমরা এটা লিখতে পারি এফ প্রাইম ইকুয়াল টু কত? এফ লেখা যাবে? দুটোটা যেহেতু সেম, তাহলে আমরা দুটোটাই কি লিখলাম? সমান লিখলাম। দুটোটা যেহেতু সেম, একই বস্তুর মধ্যে আকর্ষণ বল, পৃথিবী এবং কার? পৃথিবী এবং এই বস্তুটার মধ্যে আকর্ষণ বল। তাহলে দুটোটাকে আমরা কি লিখতে পারবো? সমান লিখতে পারবো। দুটোটাকে আমরা কি লিখতে পারবো? সমান। এফ প্রাইম ইকুয়াল টু কত? এফ। তোমার এফ প্রাইমের মান কি জানো? এম জি। আর এফ এর মান কি জানো? জি ইন্টু এম এম ডিভাইডেড বাই। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা বলো? এতটুকু পর্যন্ত বুঝছেন স্যার? বলেন। আমি তো কিছুক্ষণ আগেই বললাম যে তুমি চাইলে এটাকে এফ ওয়ান দিতে পারো, এটাকে এফ টু দিতে পারো, মানে ভিন্ন নাম দিছি আর কি। এটার জন্য একটা নাম দিছি এফ প্রাইম, এই আকর্ষণ বলটাকে, এই আকর্ষণ বলটার নাম দিছি কি? এফ। তো দুটোটা তো সেম বস্তুর মধ্যে আকর্ষণ বল, পৃথিবী এবং কি? বস্তুর মধ্যে। এই জন্য দুটোটাকে আমরা কি বলতে পারি? সমান করতে পারি, কেমন? তাহলে সুতরাং আমরা কি পাই? সুতরাং জি ইকুয়াল টু, স্যার এমটা কোথায় চলে যাবে? গুণাকারের নিচে চলে যাবে। এম ইন্টু কত? আর স্কোয়ার ডিভাইডেড বাই জি ইন্টু এম এম। এবার এম এম তো কি কাটা চলে যাবে না? স্মল এম কি কাটা চলে যাবে। তাহলে আমরা জি ইকুয়াল টু কি পাচ্ছি? জি এম বাই আর স্কোয়ার। তাহলে অভিকর্ষজ ত্বরণের একটা সূত্র পেলাম, সেটা কি? জি এম বাই আর স্কোয়ার। দেখি সবাই বলো তো স্যার, এই জি মানে কি? মহাকর্ষ ধ্রুবক। এই জি মানে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। আর বড় এম মানে কি? পৃথিবীর ভর। এগুলো খুব সহজ জিনিস, এগুলোকে জটিলভাবে চিন্তা করার দরকার নাই। এম হচ্ছে পৃথিবীর ভর, যে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, আর আর হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। আর কি? আর হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব বা ব্যাসার্ধ। হ্যাঁ, কেন? যে কোনো বস্তুকে পৃথিবী আকর্ষণ করে তার কেন্দ্র বরাবর। যে কোনো বস্তুকে পৃথিবী তার কি বরাবর আকর্ষণ করে? কেন্দ্র বরাবর আকর্ষণ করে। এই কারণে দূরত্বটা আমরা কোত্থেকে? পৃথিবীর কেন্দ্র থেকে বস্তু পর্যন্ত ধরে নেই। কথাটা বুঝা গেছে? তাহলে এটাই হচ্ছে তোমার সূত্র, জি ইকুয়াল টু জি এম বাই কত? আর স্কোয়ার। পারা যাবে? তাহলে এটা এখানে কমপ্লিট। লিখে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি লিখেন। কিরে রাজা, কেমন আছিস? ভালো। আমি 3 মিনিট টাইম দেবো, 3 মিনিটের বাড়তি 1 মিনিটও না।
তোমাদের বইতে আর এর জায়গায় কি দিছে? ডি দিছে। তোমরা চাইলে আর এর জায়গায় ডি দিতে পারো, তোমরা চাইলে আর এর জায়গায় কি দিতে পারো? ডি দিতে পারো, কোনো সমস্যা নাই। না, সেটাই তো কি বললাম। দ্রুত লিখো, আজকে অনেকটু পড়া ফেলতে হবে। লিখছ? গুড। আচ্ছা, আমার কথাগুলো সম্ভবত এখানে শোনা যাবে কোথায়? ভিডিওতে। তোমাদের একটা কথা বলি, এটা এই কাজটা নিশ্চিতভাবে মেয়েদের কাজ না। হ্যাঁ, কাজটা নিশ্চয়ই কোনো ছেলের কাজ হবে, হয় ক্লাস 8 নতুবা ক্লাস 9, নিশ্চিত হবে। ওয়াশরুমে গিয়ে অকাজ করে আসে, কি অকাজ করে আসে সেটা আমি না বললাম। একটা ছোট্ট উদাহরণ দিয়ে, খুব বাজে কাজ করে আসে, ওয়াশরুমটা নষ্ট করে আসে। হ্যাঁ, কেউ আর ওয়াশরুমে যাওয়ার সুযোগ নাই। এবং আমরা এটা খেয়াল করছি যে যেদিন ক্লাস 8 এবং 9-এর ক্লাস থাকে সেই দিনই এই ঘটনাটা ঘটে। সো তোমরা খুব কেয়ারফুল। নিশ্চয়ই জানো আমাদের এখানে কি সামনেও সিসিটিভি আছে, অমিত স্যারের রুমের ভেতরেও সিসিটিভি আছে, ওখান থেকে দেখা যায় কে ওয়াশরুমে যাচ্ছে কে ওয়াশরুমে যাচ্ছে না। ঠিক আছে? সো এই কাজগুলো থেকে বিরত থাকবেন। হয়তো তোমাদের ক্লাস 8-এর কেউ হতেও পারে, নাও হতে পারে। কেমন? এই জিনিসটা করবেন না। কেউ ওয়াশরুমে যেতে পারে না। হ্যাঁ, বারবার আমাদেরকে লোক ডেকে কি করতে হয়? পরিষ্কার করতে হয়। কি করছে সেটা যদি জিজ্ঞেস করো, এখন তোমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, কিংবা তোমাদের কি লাগবে, ঘেন্না লাগবে জিনিসটা, মানে কেমন জানি। হ্যাঁ, যা হোক, কোনো না কোনো কারণে সে করে ফেলছে, যেই করুক। দুইবার করছে, শুধু একবার না। হ্যাঁ, একবার কি করছে, আরেকবার একটা বলবো না, আরেকবার একটা খুব বাজে কাজ করছে সে। একটা বলি, গত পরশু দিন করছে কি, ঝাড়ু কিংবা বাথরুমে যেটা ময়লা পরিষ্কার করে কিংবা কমোড পরিষ্কার করে সেটা, তারপরে হচ্ছে বদনাটা, তারপরে হচ্ছে মগটা, সবগুলো কোথায়? কমেটের ভেতর ফালাই রেখে চলে গেছে। তাহলে এটা তো খুবই প্যাথেটিক ইস্যু। হ্যাঁ, খুবই বিশ্রী ব্যাপার। এটা একটা বিষয়। আর একটা, ওইটা নাই বা বললাম। হ্যাঁ, এই যে বাজে কাজগুলো করতেছে, এটা খুবই দুঃখজনক। কেন? আমাদের সাথে কি শত্রুতা আছে? ওমা, আমি তো বলছি, প্রথমেই বলে দিছি মেয়েরা করে নাই। আর আমরা জানি কে করতে পারে, কারা করতে পারে, কে করতে পারে আমরা তো জানি। হ্যাঁ, কারণ আমরা সিসিটিভি তো দেখি। তা আমরা সবাইকে একটু কি মানে ইয়া করছি, কি বলছি, সতর্ক করছি। না, আমাদের ওয়াশরুম খুবই পরিষ্কার, এটা নিয়ে কোনো ডাউট নাই। হ্যাঁ, ওয়াশরুমে যেতে কোনো প্রবলেম নাই, কিন্তু সমস্যা হচ্ছে এই যে ছোট ছোট দুষ্টামিগুলো করতেছো, এগুলোতে তো আমাদের ইমেজ নষ্ট হচ্ছে। কেমন? আচ্ছা, শেষ স্যার। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা চলে আসতেছি কোথায়? দেখো, এই অংশটুকু আমরা পড়ে ফেলছি। কেমন? এখন এখানে একটা ছোট্ট বিষয় তোমাদেরকে বলতে ভুলে গেলাম, সেটা আসো তোমরা নিচে নিচে লিখবা। তোমরা নিচে নিচে লিখবা। তোমরা একটা জিনিস খেয়াল করছো, এই যে এটা তো একটা সমীকরণ। কোনটা? জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এটা একটা কি সমীকরণ? এটা নিশ্চয়ই একটা সমীকরণ। এই সমীকরণের ডান পক্ষে, এটা হচ্ছে তোমার বাম পক্ষ, এটা হচ্ছে কি ডান পক্ষ। সমীকরণের ডান পক্ষে লিখে ফেলো, সমীকরণের ডান পক্ষে বস্তুর ভর এম অনুপস্থিত। ইয়েস অর নো? এমটা কাটাকাটি চলে গেছে না? এই পক্ষে কি বস্তুর ভরটা আছে? পিচ্ছি বস্তুর ভরটা, ছোট যে বস্তুটা ছিল তার ভর কি এ পাশে আছে? এ পাশে তো নাই। তার মানে আমরা বলতে পারি সমীকরণের ডান পক্ষে বস্তুর ভর এম অনুপস্থিত। তাই
বলা যায় অভিকর্ষজ ত্বরণ কার উপর নির্ভর করে না? ঠিক বলো তো। হ্যাঁ সেটাই, অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে, বস্তুর ভরের উপর নির্ভর করে না। এটার অর্থ কি জানো? এটার অর্থ হচ্ছে এখানে যারা যারা বসে আছো, কিংবা আমি, কিংবা বিশাল একটা পাথর, কিংবা ছোট একটা পাথর, যেটাই হোক না কেন, সবার জন্যই অভিকর্ষজ ত্বরণের মান কি? সেম। সবার জন্যই অভিকর্ষজ ত্বরণের মান সেম। তোমার জন্য বর্তমানে অভিকর্ষজ ত্বরণ যেটা, আমার জন্য সেম, এসিটার জন্য সেম, ফ্যানের জন্য সেম, সবকিছুর জন্যই কি অভিকর্ষজ ত্বরণের মান সেম। কখনোই বস্তুর ভরের উপর নির্ভর করে না। বস্তু কত ভারী কত হালকা সেটা কোনো ব্যাপার না। একটা কাগজের টুকরার জন্য অভিকর্ষজ ত্বরণের মান যেটা, আমার জন্য কি অভিকর্ষজ ত্বরণের মান সেটা। এখান থেকে ক্লিয়ার সেটা বোঝা যায়। হ্যাঁ কি বলে, কেমন করে? এখানে এম এম আছে বস্তুর ভর, তো তুমি তো এখানে যেটা লিখছো, এই যে ধরো এই যে এম ভরের বস্তুটা, এটা ধরো একটা কাগজের টুকরা, তুমি এতক্ষণ যা বের করছো পৃথিবীর সাথে এই একটা কাগজের টুকরার আকর্ষণ বল বের করছো। তো আকর্ষণ বল বের করার পরে একটা সমীকরণ তৈরি করছো, সমীকরণের মাধ্যমে ওই কাগজের টুকরার উপর ত্বরণটা বের করছো। কার ত্বরণ? এখানে তুমি জি এর মান পাইছো না? জি এর মানের মধ্যে এই কাগজের টুকরার ভরটা আছে, এ পাশে আছে নাই, তার মানে কাগজের টুকরার ভরের উপর কে নির্ভর করে না? জি এর মান নির্ভর করে না। জি কাগজের এ পাশে তো কোনো ভর নাই, আমরা এটা কাগজের টুকরা হতে পারে, আমি হতে পারি, তুমি হতে পারো, যে কোনো কিছু হতে পারে এই বস্তুটা। তো এই বস্তুটার ভর এম এখানে আছে, এ পাশে আছে, তো কাটাকাটি চলে গেছে। তার মানে কি এর উপর আসলে জি এর মান কি করে না? নির্ভর করে না। এটাই বুঝাতে চাচ্ছি। আমার কথা কি বুঝা গেল? ম্যারেজ যা ন বুঝস তুই। এখানে একটা সুন্দর কথা আছে, তোমাকে পরীক্ষায় এটা প্রমাণ করতে বলতে পারে, দেখাও যে অভিকর্ষজ ত্বরণ স্থান নিরপেক্ষ হলেও, বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। কি বললাম? দেখাও যে অভিকর্ষজ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। এর অর্থ কি জানো? অভিকর্ষজ ত্বরণ বস্তুর উপর নির্ভর না করলেও জায়গার উপর ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে? জায়গার উপর ডিপেন্ড করে। তুমি এখান থেকে দেখতেই পাচ্ছ অভিকর্ষজ ত্বরণ বস্তুর উপর নির্ভর করে না। ঠিক আছে, তাহলে কিসের উপর ডিপেন্ড করবে? স্থানের উপর ডিপেন্ড করবে বা জায়গার উপর ডিপেন্ড করবে। অভিকর্ষজ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়, অর্থাৎ বস্তুর উপর নির্ভর না করলেও স্থানের উপর নির্ভর করে না এমনটা হবে না, স্থানের উপর কি করে? নির্ভর করে। এই কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় অভিকর্ষজ ত্বরণের মান বিভিন্ন, মানে সামান্য পরিবর্তন হয় আর কি, খুব বেশি পরিবর্তন হয় তা না। পৃথিবীর বিভিন্ন জায়গায় অভিকর্ষজ ত্বরণের মান কি হতে পারে? ভিন্ন ভিন্ন হতে পারে। আবার বলছি, অভিকর্ষজ ত্বরণ কি বলছি আমি, কথাটা বলো তো মনে আছে কিনা? বস্তু নিরপেক্ষ। বস্তু নিরপেক্ষ, বস্তু নিরপেক্ষ মানে কি আমাকে এটা বল। কারেক্ট। অভিকর্ষজ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও, বস্তু নিরপেক্ষ মানে কি বস্তুর উপর নির্ভর করে না। স্থান নিরপেক্ষ নয়, তার মানে স্থানের উপর কি করে? নির্ভর করে। এটাই বলতে চাচ্ছি। কেন নির্ভর করে সেটা একটু দেখো। আমি তো এখানে পুরা গোল একটা পৃথিবী আঁকি ফেলাইছি। পৃথিবী তো পুরা গোল না, তোমরা সবাই জানো। ডিমের মতো না, ডিমের মতো না, কমলা লেবুর মতো, অনেকটা এই টাইপসে। উত্তর দক্ষিণে একটু কি চাপা, উত্তর দক্ষিণে একটু কি চাপা আঁকছে ওভাবে। আচ্ছা যা হোক, এবার আমাকে একটা কথা বলো। দেখো তো, তোমাদেরকে একটা কথা বলি। অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ কেন্দ্র থেকে পৃথিবীর দূরত্বের উপর নির্ভর করে। কেন্দ্র থেকে কিসের উপরে? দেখি বলো তো। এই যে এটা দূরত্ব না, আর মানে কি দূরত্বই তো, ব্যাসার্ধ বা দূরত্ব না। আচ্ছা দূরত্ব যেখানে বেশি, আর এর মান যেখানে বেশি হবে বা দূরত্ব যেখানে বেশি হবে, অভিকর্ষজ ত্বরণের মান কি হবে? কম হবে। দূরত্ব যেখানে বেশি হবে অভিকর্ষজ ত্বরণের মান সেখানে কম হবে। কেন? কারণ তুমি এই সংখ্যাটা, নিচের সংখ্যাটা যত বড় হবে ভাগফল তত ছোট হবে। খুব সহজ বিষয়। নিচে আর এর মান যত বড় হবে
বা দূরত্ব যত বেশি হবে ভাগফলও তত ছোট হবে, কম আসবে। তার মানে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব যেখানে কম সেখানে ত্বরণের মান কি বেশি, দূরত্ব যেখানে বেশি সেখানে ত্বরণের মান কম। সহজ বিষয়। পৃথিবীর চ্যাপ্টার টাইপের, তার মানে এদিকে একটু দূরত্ব কি কম, এদিকে দূরত্ব কম। এই চ্যাপ্টা না, এদিকেও কম এদিকেও কম, এগুলো চ্যাপ্টা না, এদিকে একটু চ্যাপ্টা না, তোমরাই তো বলছো কমলা লেবুর মতো, এদিক বরাবর একটু চ্যাপ্টা। তার মানে এই মেরু বরাবর এই দূরত্ব এগুলো অনেক কম, যে কারণে পৃথিবীর মেরু অঞ্চলে অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে অভিকর্ষীয় ত্বরণের মান একটু কম। বিষুবীয় অঞ্চল মানে কি মাঝখান বরাবর, বিষুবীয় অঞ্চল মানে কি মাঝখান বরাবর পৃথিবী কেন্দ্র থেকে দূরত্বটা একটু বেশি, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বটা একটু বেশি, যে কারণে অভিকর্ষীয় ত্বরণের মানও একটু কি হয় কম হয়। দূরত্ব বেশি হলে ত্বরণের মান কম, আর দূরত্ব কম হলে ত্বরণের মান বেশি। ব্যাস, কথা শেষ। তাহলে আমাকে একটা কথা বলো, মেরু অঞ্চলে উত্তর মেরুতে ত্বরণের মান কম না বেশি? বেশি। আর বিষুবীয় অঞ্চলে ত্বরণের মান কনফিডেন্টলি বলে বিষুবীয় অঞ্চলে কম। কারণ কেন? বিষুবীয় অঞ্চলে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্বটা একটু বেশি, আর মেরু অঞ্চলে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্বটা কম। কথা ক্লিয়ার? শেষ। তাহলে এটা গেল। হ্যাঁ, এবার এই যে এখানে লাইনটা বলছে, এই জায়গাটায় কথাগুলো বলছে, আজকে একটু পড়ে নিবা, নাইলে ভুলে যাবা, দুদিন পরে বলবা যে পড়া বুঝি নাই। আজকেই পড়তে হবে, মাস্ট। এরপরে দেখো অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন, আমি এখানে বলেই দিছি, একটা বিষয় খেয়াল করবা, আমি কথাগুলো বলে ফেলছি। ওই যে বললাম অভিকর্ষজ ত্বরণের কি ঘটে, পরিবর্তন ঘটে, স্থান ভেদে পরিবর্তন ঘটে। কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব যেখানে বেশি অভিকর্ষজ ত্বরণের মান সেখানে কম, কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব যেখানে কম সেখানে অভিকর্ষজ ত্বরণের মান বেশি। এটাই ঠিক আছে। আর কেন কম বেশি হয় সেটা তো তোমাকে বললামই, ওই হরের মান যেখানে কি হচ্ছে বড় হয়ে যাচ্ছে সেখানে ভাগফলটা ছোট হয়ে আসবে, হরের মান যেখানে ছোট সেখানে ভাগফলটা কি বড় হবে, একটু স্বাভাবিক, এটা আমরা সবাই জানি। আচ্ছা গেল। এবার একটা বিষয় খেয়াল করো, এখানে কথাগুলো বলছে, এরপরে আরো একটা কথা বলছিলাম, অভিকর্ষজ ত্বরণের মান কখনোই কি বস্তুর উপরে নির্ভর করে না। এ কারণে একটা কাগজের টুকরা কিংবা একটা বিশাল ভরের বস্তু দুটার উপরেই কি অভিকর্ষজ ত্বরণের মান সেম। কথা বোঝা গেছে? এখন দেখি তোমাদের সিক্স সেন্স কি বলে। বহু বছর আগে একজন বিখ্যাত বিজ্ঞানী, নাম হচ্ছে গ্যালিলিও গ্যালিলি, তিনি একটা পরীক্ষা করছিলেন। একটা কাগজের টুকরাকে আর একটা গিনি ইতালিয়ান মুদ্রা, ইতালির পিসা শহরের হেলানো মিনার থেকে, হেলানো মিনার নাম শুনছো না ইতালি, সেখান থেকে একটা গিনি এবং একটা পালক, পালক মানে কি পাখির পালক, ওর পেছন থেকে একটা টান দিয়েছে আর কি, পাখির পেছন থেকে একটা টান দিয়ে পালক ছেড়ে ফেলবা। হ্যাঁ, পেছন থেকে চেষ্টা আছে। আচ্ছা সমস্যা নেই, ওর পেছনে পালক অনেক আছে, জামা কাপড় অনেক আছে, সমস্যা নেই, প্রবলেম নাই, ঠিক আছে। একটা পালকই তো ছিঁড়ছে, হ্যাঁ বেশি ছিঁড়িও না, বাস একটা পালক ছিঁড়ছ। আর একটা কি গিনি, সে হেলানো মিনার থেকে হেলানো মিনারের উপরে উঠে ছেড়ে দিছে। সে দেখে যে গিনিটা সবার আগে মাটি স্পর্শ করে, কিন্তু পালকটা এভাবে কি দুলতে দুলতে অনেক সময় পরে গিয়ে মাটি স্পর্শ করে। এই বিষয়টা সে খুব ভালো মতো খেয়াল করে এবং চিন্তা করে এরকম ঘটনা কেন ঘটতেছে। পরবর্তীতে সে কি করছে, সে খুবই চালাক বাপলিক, আমরা ক্লাস 9-10 গিয়ে এই বিষয়গুলো করব। সে আবার করছে কি, একটা বায়ুশূন্য নল নিছে, কারেক্ট। সেটা কি করছে, বায়ুশূন্য একটা নল নিছে। হ্যাঁ ঠিক আছে, বায়ুশূন্য একটা কি নিছে, বায়ুশূন্য নল নিছে। দেখো এই নলটা কিন্তু নলের ভিতরে কোনো কি নাই, বায়ু নাই, কোনো একটা যান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন ভাবে এই নলের ভেতর থেকে বায়ুগুলো বের করে ফেলা যায়। নলের ভিতর থেকে বায়ুগুলো বের করে ফেললে সেটাকে বলা হয় বায়ুশূন্য নল, ঠিক আছে। তো এই বায়ুশূন্য নলের উপর থেকে
গিনি মানে একটা পয়সা কিংবা একটা ভারী বস্তু, আর একটা কি কাগজের টুকরা কিংবা পালক। কাগজের টুকরা কিংবা পালক তুমি যদি ফেলে দাও, তুমি দেখবা দুটোটা বস্তুই একসাথে কি মাটি স্পর্শ করে। কি অদ্ভুত বিষয় না? বিশাল ভারী একটা বস্তু আর একটা কাগজের টুকরা বায়ুশূন্য নল থেকে যদি তুমি ফেলে দাও, তাহলে দুজনই একই সাথে কি মাটিতে পড়ে। অদ্ভুত না? এখান থেকে কি বোঝা যায়? এখান থেকে বোঝা যায় যে অভিকর্ষজ ত্বরণ কিন্তু বস্তুর ভরের উপরে কি করে না, নির্ভর করে না। ঠিক আছে, বস্তুর কিসের উপর নির্ভর করে না? ভরের উপর নির্ভর করে না। বস্তু যেমনই হোক না কেন, বস্তুর ভর যেমনই হোক না কেন, যদি আমাদের বাতাস না থাকতো, ঠিক আছে, তাহলে দুইটা বস্তুকে যদি আমরা ছেড়ে দেই, সেক্ষেত্রে দুইটা বস্তু একই সাথে কি পড়বে, মাটিতে পড়বে। তাহলে কথাটা বুঝো নাই? কি কারণে? এই যে বাতাস আছে না, বাতাস দুইটা বস্তুকে তুমি যখন ছেড়ে দাও, কাগজের টুকরাকে ধরো ছাড়ছো, বাতাসের বাধা আছে না, বাতাস তাকে ধাক্কা দেয়, বাতাসের ধাক্কার কারণে সে দ্রুত নিচে পড়তে পারে না। যে বাতাসের ধাক্কাটা না থাকতো, তাহলে ওই যে ভারী বস্তু আর হালকা বস্তু দুইটাই কি সেম টাইমে মাটি স্পর্শ করতো। আমরা বায়ু শূন্য করছি মানে কি, এখান থেকে বাতাস বের করে ফেলছি, যে কারণে এখানে কোনো বাতাস ছিল না, বাতাস ধাক্কাও দিতে পারে নাই, ফলে দুইটা বস্তু একই সাথে কি করছে, মাটি স্পর্শ করছে। কথাটা কি বোঝা গেল না? ক্যাচ করতে পারেন নাই? সৌমিত্র দা কিছু না বুঝস? আচ্ছা, তাহলে আইও এখানে এবার রিডিং করি চাই। আমি দ্রুত রিডিং করবো, দ্রুত ক্যাচ করবা। যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলে একটুখানি চাপা। মেরু অঞ্চল মানে বুঝো উত্তর মেরু, দক্ষিণ মেরু, একটু চাপা। তাই পৃথিবীর ব্যাসার্ধ আর ধ্রুবক নয়। পৃথিবীর ব্যাসার্ধ সব জায়গায় সমান নয়, ধ্রুবক নয় কথাটার অর্থ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ সব জায়গায় একই নয় বা সমান নয়। সুতরাং ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি এর মান কি নয়? মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম বলে জি এর মান সবচেয়ে বেশি। মেরু অঞ্চলে জি এর মান 9.83 মিটার বাই সেকেন্ড স্কোয়ার। পড়াইছিলাম এককগুলো, পড়াইছিলাম মনে আছে? মিটার বাই সেকেন্ড স্কোয়ার ত্বরণের মান, কিংবা ইংলিশে লিখলে মিটার সেকেন্ড ইনভার্স 2, পড়াইছিলাম না গত ক্লাসে? হ্যাঁ। আচ্ছা, মেরু থেকে বিষুবীয় অঞ্চলের দিকে আর এর মান বাড়তে থাকে। একটু এই জিনিসটা দেখায়, এটা ওরা কি বলতে চাইছে দেখো। এটা হচ্ছে মেরু অঞ্চল, উত্তর মেরু, এটা হচ্ছে কি মেরু অঞ্চল থেকে তুমি যতই এদিকে আসবা ব্যাসার্ধ কমবে না বাড়বে? এখানে তো ব্যাসার্ধ সবচেয়ে কম, এখান থেকে এখানে ব্যাসার্ধ সবচেয়ে কম। তুমি যতই এদিকে আসবা, এই যে মাঝখানের যে অঞ্চলটা, এটাকে আমরা বলি বিষুবীয় অঞ্চল। মাঝখানের অঞ্চলটাকে কি বলি? বিষুবীয় অঞ্চল। স্যার মাঝখানের অঞ্চলটাকে কি বলা হয়? বিষুবীয় অঞ্চল। মাঝখানের অঞ্চলটাকে আকাশদা কি বলা হয়? আচ্ছা, তো তুই যত উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, সরি উত্তর মেরু থেকে এদিকে আসতে থাকবি, এটাকে কোন অঞ্চলের দিকে আসবি? বিষুবীয় অঞ্চলের দিকে। ফলে ব্যাসার্ধ আস্তে আস্তে কি হতে থাকবে? বাড়তে থাকবে। ফলে অভিকর্ষজ ত্বরণের মান আস্তে আস্তে কমতে থাকবে। ব্যাসার্ধ বাড়লে মানে দূরত্ব বাড়লে ত্বরণের মান কমতে থাকবে। কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, মেরু থেকে বিষুবীয় অঞ্চলের দিকে আর এর মান বাড়তে থাকায় জি এর মান কমতে থাকে। বিষুবীয় অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি বলে জি এর মান সবচেয়ে কম, 9.78 মিটার সেকেন্ড স্কোয়ার, মিটার বাই সেকেন্ড স্কোয়ার। হিসাবের সুবিধার জন্য ভূপৃষ্ঠে জি এর আদর্শ মান ধরা হয় কি 9.8। আমরা হিসাবের সুবিধার্থে বস্তু যেখানেই বলুক না কেন ধরে নেই কি অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 9.8। তোমরা অঙ্কেও ব্যবহার করবে কি 9.8। তবে যদি অঙ্কে স্পেসিফিকলি উল্লেখ করে দেয় বস্তুটা বিষুবীয় অঞ্চলে উপস্থিত, তখন তুমি ত্বরণের মান কোনটা ব্যবহার করবা? 9. আর যদি বলে বস্তুটা উপস্থিত মেরু অঞ্চলে, তুমি কোনটা ব্যবহার করবা? আর যদি কোনোটাই উল্লেখ না থাকে, অলওয়েজ আমরা ব্যবহার করবো কোনটা? 9.8। ক্লিয়ার? বাংলাদেশ হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে বা বিষুবীয় অঞ্চল আর কি। আচ্ছা, এটা গেল গা। কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়ে, এটা সবাই জানো নাকি জীবনে শুনো নাই?
কোনো বস্তুকে ছেড়ে দিলে অভিকর্ষ বলের প্রভাবে সে নিচে পড়ে। অর্থাৎ অভিকর্ষ বল মানে কি? পৃথিবীর টান, পৃথিবীর আকর্ষণ বলের কারণে নিচে পড়ে। একই উচ্চতা থেকে একই সময়ে এক টুকরা পাথর এই সেই করে আমরা এভাবে ছেড়ে দিলে কোনোটা একই সাথে মাটিতে পড়বে। কিছুক্ষণ আগে বলেছি, এগুলো আর না পড়াচ্ছি, এগুলো আর পড়াচ্ছি না, হ্যাঁ তোমরা পড়ে নিবা। এবার আসো, বস্তুর ভর এবং ওজন, এগুলো বুঝছিস না? না রোদ্দুর যে কিছু বুঝছিস? হ্যাঁ, তুই জেলখানা থেকে বেরোচ্ছ যে আমি দেখছি। তারপরে আরেকটা কে, কাকে জানি দেখেছি? ও নো, জেরিনকে দেখিনি, জেরিনকে এখন দেখেছি। রোদ্দুর রয়, ওদের বাহার ওখানে একটা গেট আছে না, রাস্তার উপরে, গণি বেকারিতে, যে লজ্জা পায় কথা বলতে। আচ্ছা আসো, রোদ্দুর বাদ দে। পৃথিবীর ভর, পৃথিবীর ভর, হ্যাঁ পৃথিবীর ভর। আচ্ছা পৃথিবীর ভর না, ভর কাকে বলে? কোনো বস্তুতে মোট নিহিত পদার্থের পরিমাণকে বস্তুর ভর বলে। দেখো, ভর আর ওজন কিন্তু সেম কথা না, কথাটা খেয়াল রাখবে। ভর আর বস্তুর ওজন সেম কথা না। আগে ভর বিষয়টা জানো। ভর কি? তোমার মধ্যে যে পরিমাণ পদার্থ আছে, পাকস্থলী থেকে শুরু করে ভেতরে তেতরে আতুরি, আচ্ছা ভেতরে যা যা কিছু আছে, আমার মধ্যে যা যা কিছু আছে, সবকিছু মিলিয়ে হচ্ছে আমার ভর। অর্থাৎ কোনো বস্তুতে মোট নিহিত পদার্থের পরিমাণকে বস্তুর কি বলে? নিহিত মানে তোর ভেতরে যা যা আছে, নিহিত মানে অন্তর্নিহিত। আমার মধ্যে বলতেছি 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 যা যা থাকে সেটাই হচ্ছে বস্তুর ভর। যেমন ধরো একটা লোহা, ঠিক আছে, একটা লোহার টুকরা, লোহার টুকরার মধ্যে শুধুমাত্র কি আছে? লোহার পরমাণু আছে, রাইট? তো লোহার যত পরমাণু আছে ওই সবগুলো মিলিয়েই হচ্ছে কি লোহার ভর। একটা পাথরের মধ্যে যত অণু পরমাণু আছে ওই সব অণু পরমাণু মিলেই হচ্ছে কার ভর? পাথরটার ভর। কথা ক্লিয়ার? তাহলে কোনো বস্তুর মধ্যে মোট নিহিত পদার্থের পরিমাণকেই বস্তুর কি বলে? ভর বলে। কথা ক্লিয়ার? লেহম পড়তে নেব, এটা আছে, লিখার দরকার হলে আমি লিখতে বলতাম। হ্যাঁ, এবার বলো ওজন কাকে বলে? বস্তুর ভরকে অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করলে যে মানটা আসে সেটাই হচ্ছে ওজন। কি বলছি? বস্তুর ভরকে অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করলে যে ভ্যালুটা আসে সেটাই হচ্ছে ওজন। তবে ওজনের সংজ্ঞা তো এভাবে লিখবো না, একটু গুছিয়ে লিখতে হবে। ওজন কি? কোনো বস্তুকে পৃথিবী যে বলে টানে, আকর্ষণ করে, সেটাকে সেরা আর কোনো বস্তুকে পৃথিবীর যে বলে আকর্ষণ করে সেটাকে কি বলে? ওজন বলে। পারবা না? কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে বা যে বলে টানে সেটাই হচ্ছে বস্তু ওজন। এটা হচ্ছে বস্তুর ওজন। ওজন, ওজনের ইংরেজি নাম হচ্ছে ওয়েট। কেমন? এটা তো আমরা সবাই জানি। ওজন মানে হচ্ছে ওয়েট। ওয়েট, ওয়েটকে কি দিয়ে প্রকাশ করা হয়? ডব্লিউ দিয়ে। ওয়েট মানে তো ওজন, এই জন্য ওজনকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ডব্লিউ। ওজন ইকুয়াল টু এম জি। ওজন ইকুয়াল টু কত? এম জি। অর্থাৎ ভরকে যদি আমি অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করি সেটাই হচ্ছে ওজন। কথা ক্লিয়ার কিনা? আবার তোমরা একটা কথা খেয়াল করছো কিনা জানি না, আমি যখন সংজ্ঞা দিচ্ছিলাম সুন্দর একটা কথা বলছি, পৃথিবীর যে বলে টানে বা পৃথিবীর যে বলে আকর্ষণ করে সেটাই হচ্ছে কি? ওজন। তো পৃথিবীর আকর্ষণ বলের একটা সূত্র পড়ছি না? আকর্ষণ বল, পৃথিবীর আকর্ষণ বল কিছুক্ষণ আগেই পড়ছি। এফ ইকুয়াল টু কি? জিএম না এমজি? এফ ইকুয়াল টু এমজি, এটা পড়ছি তো। পৃথিবীর আকর্ষণ বল এফ ইকুয়াল টু এমজি। আর পৃথিবীর আকর্ষণ বল আর ওজন কি কথা? সেম কথা। পৃথিবীর যে বলে আকর্ষণ করে, দেখো যে বলে আকর্ষণ করে মানে কি? পৃথিবীর আকর্ষণ বল। পৃথিবী যে বলে আকর্ষণ করে সেটাই ওজন। তাহলে পৃথিবীর আকর্ষণ বল যে কথা, বস্তুর ওজনও কি কথা? সেম কথা। কথা ক্লিয়ার কিনা? ওজন ইকুয়াল টু ভর গুণ অভিকর্ষজ ত্বরণ। কথা শেষ। ক্লিয়ার কিনা? আচ্ছা দেখি বলো তো। আচ্ছা না বলো, এখানে শেষ।
আচ্ছা, ভরের একক কি বলতো? ভরের একক, ভরের একক সমান, আচ্ছা স্যার এটা লিখো, একটু লিখো, এখন একটা কাজ আছে। অবশ্যই এখন নো, পরে করবো, পরে করবো আর কি। হ্যাঁ, ও আমার তো খুব কষ্ট লাগতেছে। কিসের ডেট? খুলবো যে স্যার সম্ভবত 5 তারিখ থেকে। কেন স্যার? হ্যাঁ, আমরা দেখি সবার সাথে, এখানে আমাদের শিক্ষক যারা আছেন, ধরেন টিঙ্কু স্যার আছেন, অমিত স্যার আছেন, সবার সাথে কথা বলি। আমাদের এখানে সবাই মিলে যে সম্মিলিত ডিসিশন, সেই ডিসিশনটাই তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে। অমিত স্যার বলছে যে অমিত স্যার সবার আগে বন্ধ দিয়ে দিবে যে, জানো না যে। আচ্ছা স্যার সবার আগে দেখো, ওটা এত হতাকা হও না, পড়াতে দিন না। আর লিখছ স্যার দেখো, এবার আমরা একটু ভরের একক কেজি, এটা তো আজকে হয়েছে যে বাচ্চাটাও জানে, ও কথা বলতে পারে না কিন্তু জানে। হ্যাঁ জানে তো বস্তুর ভর কি, এই ভরের একক কি? কেজি। আমরা এখন ওজনের একক বের করব। কিসের একক? ওজনের একক। আমার কথাগুলো খেয়াল রাখবা, ভবিষ্যতে নবম দশম শ্রেণীতেও কাজে লাগবে, কিভাবে একক বের করতে হয়। কেমন? ওজনের একক। ওজনের একক কিভাবে বের করব? এই যে ওজন সমান কি পাইছি, সবাই বলো ওজন সমান কি পাইছি? এমজি। তাহলে এখানে এম আছে না, এই যে এম যে রাশিটা, এটার একক কি? এম মানে তো ভর, তো ভরের একক হচ্ছে কেজি। গত ক্লাসে তোমাদেরকে ত্বরণের একক পড়িয়েছে, কি বলতো? মিটার সেকেন্ড ইনভার্স 2 পড়াইছে না? ওই যে বা বাংলায় পড়াইছিলাম কি, মিটার ডিভাইডেড বাই সেকেন্ড স্কয়ার, এটা পড়াইছিলাম না? বাংলায় হচ্ছে এটা, আর ইংরেজিতে এটা। তাহলে তুমি এম এর এককও বহাইছো, জি এর এককও বহাইছো, এটাই হচ্ছে তোমার কিসের একক? ওজনের একক। কেজি, মিটার সেকেন্ড ইনভার্স 2, আর এটাকেই বলা হয় নিউটন। ওজনের একক কি? নিউটন। নিউটনকে ইংরেজিতে এন দ্বারা প্রকাশ করে, ক্যাপিটাল এন। লিখো ওজনের একক কি? নিউটন। হ্যাঁ লিখো লিখো লিখো। আজকে স্টুডেন্ট কম আসছে বলে মনে হচ্ছে, কেন? গত ক্লাসে তো কম আসছে। না না, গত ক্লাস ম্যাথ ছিল, আসছিল, খেয়াল নাই। এগুলো তো সহজ জিনিস, ঠিক আছে? সোজা না, সোজা না, আকাশে সোজা না? হ্যাঁ আকাশ, আকাশ সোজা মানে সব সোজা। বুঝছো বুঝছো, এগুলো বুঝছো? বাসায় গিয়ে একবার পড়ে ফেলবা, তাহলে আরো সহজ হয়ে যাবে। কেমন? তোমার কাছে প্রথম প্রথম শুনতেছো একটু জটিল লাগতে পারে, ঠিক আছে? তাহলে একটু বাসায় গিয়ে সুন্দর করে পড়ে ফেলবা। এটা গেল না। এরপরে তাহলে ওজন পড়াইলাম, কেমন? এখানে কিছু কথা লিখছে, 1 টন সমান 1000 কিলোগ্রাম। স্যার কিলোগ্রাম আর কেজি তো কি কথা? সেম কথা। 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। এগুলো আমরা সবাই জানি। দেখি ছোট্ট একটা অঙ্ক করো তো, বল। আমি অঙ্ক করতে হবে না, আমি বলে দিচ্ছি। ধরো এই মেয়েটার ভর 100 কেজি। না না, তোমার ভর 100 কেজি বলছে, আরো বেশি ভর, কে আরো বেশি? আচ্ছা, ভর 100 কেজি। তাহলে আমাকে বলো ওর ওজন কত? ভেরি গুড, ওজন হচ্ছে 980। কেমনে? আমরা ওজন ডব্লিউ ইকুয়াল টু কি জানি? এম জি। কেমন? তাহলে ওর ভর হচ্ছে 100 আর অভিকর্ষজ ত্বরণ হচ্ছে
9.8 কেমন 980 কেমন 980 এটা কি লিখবো স্যার এটা চাইলে আমরা এটা লিখতে পারি স্যার একটু দেখো কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2 এটা লিখলেও ভুল হবে না তবে আমরা এর চেয়ে সহজভাবে কি লিখতে পারি নিউটন লিখতে পারি কেমন 980 আমি চাইছিলাম যে কৈশিকীরটা নিব কৈশিকীর ওজন কৈশিকীর ভর হচ্ছে 10 কেজি ওজন কত না ওরকম মনে হয় না তো আমি মনে করছি 120 কেজি 20 কেজি কমাই দিচ্ছি মানে আমি কনফিউজড তো একটু ওই অমিত স্যারকে জিজ্ঞেস করবে অমিত স্যার আমি কমাই দিচ্ছি যে যাতে কেউ মাইন্ড না করে না 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 এটা এরকম করি এই হবে না ওজন এটা হবে না এটা হচ্ছে একটা পাথরের বট তাড়াতাড়ি তাড়াতাড়ি সব তাড়াতাড়ি আর 10 মিনিট পড়াবো হ্যাঁ 10 মিনিটের মধ্যে একটা সুন্দর পড়া পড়াবো একটা সুন্দর পড়া পড়াবো আচ্ছা আচ্ছা আর 10 মিনিট একটু তাড়াতাড়ি লিখো হ্যাঁ বুঝা গেল না হ্যাঁ স্যার লিখা শেষ হ্যাঁ বুঝে নাই অ্যাসাইনমেন্ট এখানে দিয়ে যাবো আর কি হ্যাঁ আসলে ওর ওজন হচ্ছে 40 কেজি না কত স্যার আর একটু বেশি না 50 কেজি বাপ রে সৌমিত্র 5 কেজি স্যার লিখছ লেখা শেষ এবার এখানে দেখো দেখো এখানে একটা ছোট্ট কথা আছে ভর এবং এই আর কথা বলিও না ভর এবং ওজনের সম্পর্ক আচ্ছা একটা বিষয় বলি তোমাদেরকে চাঁদ তো পৃথিবীর চেয়ে অনেক ছোট চাঁদ পৃথিবীর একটা উপগ্রহ আমরা সবাই জানি চাঁদ পৃথিবীর চেয়ে অনেক ছোট একটা বস্তু খুব স্বাভাবিক বিষয় তাহলে পৃথিবী আমাদেরকে যে বলে আকর্ষণ করে চাঁদও কি সেম বলে আকর্ষণ করবে কিনা পৃথিবীর আকর্ষণ বল আর চাঁদের আকর্ষণ বল সমান হবে কিনা না কারণ পৃথিবী যেহেতু রাজা টানতেছে যে হ্যাঁ ও এটা টানে চোখের দূর আসছিল আবার চলে গেছে যে আচ্ছা চোখ ধরে রাখ যাতে না টানে স্যার বলতেছি আচ্ছা আমার কাছে 10 মিনিট টাইম আছে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে ম্যাথ আসবে 100% কনফার্ম কেমন যেহেতু এখান থেকে তোমার ম্যাথ আসবে সো কথা বলবা না স্যার কথা শুনো আমি কি বললাম তোমাদেরকে আমি তোমাদেরকে এটাই বলছি পৃথিবী এবং কি চাঁদ এই দুইটা বস্তুর মধ্যে কে সবচেয়ে ভারী বস্তু নিশ্চিতভাবে পৃথিবী ফলে পৃথিবী কোনো একটা বস্তুকে যে বলে আকর্ষণ করে নিশ্চয়ই চাঁদের আকর্ষণ বলটাও কি হবে না সমান হবে না চাঁদের আকর্ষণ বল পৃথিবীর আকর্ষণ বলের চেয়ে অনেক অনেক কম ঠিক আছে আর চাঁদের আকর্ষণ বল যেহেতু পৃথিবীর আকর্ষণ বলের চেয়ে কম তাই চাঁদে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের চেয়ে অনেক কম হবে স্বাভাবিক না আকর্ষণ বল যেহেতু কম অভিকর্ষজ চাঁদের ত্বরণটাকে তো আমরা অভিকর্ষজ ত্বরণ বলবো না পৃথিবীর ত্বরণটাকে কি বলা হয় অভিকর্ষজ ত্বরণ আর চাঁদের ত্বরণটাকে আমরা কি বলবো চাঁদের ত্বরণই বলবো চাঁদের ত্বরণই বলবো ঠিক আছে একটা কথা হিসেব করে দেখা গেছে চাঁদের ত্বরণ হচ্ছে পৃথিবীর ত্বরণের 6 ভাগের 1 ভাগ কি বললাম চাঁদের ত্বরণ হচ্ছে পৃথিবীর ত্বরণের 6 ভাগের 1 ভাগ তাহলে চাঁদে কোনো বস্তুর আচ্ছা পৃথিবীতে ত্বরণ কত বলো তো স্যার ত্বরণ সমান 9.8 মিটার বাই কি সেকেন্ড স্কয়ার রাইট তাহলে চাঁদে কোনো বস্তুর ত্বরণ আচ্ছা ত্বরণ সমান পৃথিবীর ত্বরণ এটা কার ত্বরণ পৃথিবীর ত্বরণ এর কয় ভাগের 6 ভাগের 1 ভাগ চাঁদের ত্বরণ হচ্ছে পৃথিবীর ত্বরণের 6 ভাগের 1 ভাগ
কেমন? ইকুয়াল টু, স্যার ভাগ করে কত আসে দেখো তো, 1 পয়েন্ট কত 63 মিটার বাই কি সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে দেখো চাঁদের ত্বরণ। চাঁদের ত্বরণ অনেক কম, এই কারণে তুমি দেখবা চাঁদে যে কোনো বস্তুর ওজনও কি অনেক কম। এই কারণে চাঁদে যারা যায় তারা লাফিয়ে লাফিয়ে চলে, কারণ আকর্ষণ বলটা কম, যে মনে হয় যে তারা ভাসতেছে। চাঁদের আকর্ষণ বলটা কম না, এই কারণে চাঁদে যারা হাঁটে তারা কিন্তু আমরা এত ইজিলি হাঁটতে পারে না, কেমন? তারা একটু লাফিয়ে লাফিয়ে হাঁটে। হ্যাঁ, জাম্পিং ম্যানার। আসলে ওরা সুন্দর করে হাঁটে কিন্তু বৃষ্টি হয়ে যায়, লাফাইতে হয় তো। হ্যাঁ, কোথায়? ওই যে ওই বল, আকর্ষণ বলটা কম, যে তো বল যদি কম হয়, ওইটা তো তোমার মহাশূন্য জানে, সেখানে ত্বরণ নাই, তো সেখানে আকর্ষণ বলটা একেবারে নাই বললেই চলে, যে কারণে সবকিছু কি হতে থাকে, ভাসতে থাকে। আকর্ষণ বল না থাকলে তো বস্তু ভাসতে থাকবে, স্বাভাবিক না? আচ্ছা, এই কথা বলিও না। এই কথাটা বুঝা গেছে কিনা? এই কথাটা বুঝা গেছে কিনা? চাঁদ যেহেতু পৃথিবীর চেয়ে অনেক ছোট বস্তু, সেক্ষেত্রে চাঁদের আকর্ষণ বলো পৃথিবীর আকর্ষণ বলের চেয়ে অনেক কম হবে। তো হিসেব করে দেখা গেছে চাঁদে আকর্ষণ বল পৃথিবীর আকর্ষণ বলের 6/1 দেখো আমি কিন্তু দুইভাবে বলছি কথাটা। চাঁদে আকর্ষণ বল 6/1 এটা যেমন সেম কথা, ত্বরণের ক্ষেত্রেও কথাটা কি সত্য। চাঁদে ত্বরণ পৃথিবীর ত্বরণের 6/1। আচ্ছা, কথা বলিও না। তুমি কোনো বস্তুর চাঁদে ত্বরণ খুব সহজে বের করতে পারবা না? চাঁদে কোনো বস্তুর ত্বরণ তো বের করতে পারবা কিভাবে? এই যে এটা পারবা, এটা বের করতে, এটা সবাই বের করতে পারবা। তাহলে এটা যদি বের করতে পারো, নিশ্চয়ই তুমি চাঁদে কৈশিকীর ওজন বের করতে পারবা। চাঁদে কৈশিকীর ওজন, স্যার ওজন সমান কি জানি? ভর গুণ কি ত্বরণ। ইয়েস অর নো? ভর গুণ ত্বরণ মানে mg, এটা তো জানি আমরা। তাহলে ইকুয়াল টু দিয়ে কি লিখবা? কৈশিকীর ভর কত? 10। ত্বরণ কত? 1.63। কত? 16.3 নিউটন। তাহলে তুমি যদি চাঁদে ত্বরণ জানো, চাঁদে যে কোনো বস্তুর কি বের করতে পারবা? ওজন বের করতে পারবা। পারবা নাকি পারবা না? লিখতে পারেন, এটাই হচ্ছে বিষয়। এখানে খুব সুন্দর করে দিছে। দেখো এখানে ক্রান্তীয়, লাস্ট একটা লাইন বলবো শুধু, দেখি এটা কারা পারো। তাড়াতাড়ি এগুলো লিখো, এগুলো লিখো তাড়াতাড়ি, কথা বলিও না। আমার ওজন হচ্ছে 67। স্যার এই জায়গাটায় ছোট্ট একটা টপিক দেখো, আমাকে একটা দেখি, প্রথমে ছেলেরা বলবা। স্যার 1 কেজি ভরের কোন বস্তুর ওজন কত হবে? এই দেখি প্রথমে ছেলেরা বলতেছে 1 কেজি ভরের কোন বস্তুর ওজন কত? 1 কেজি ভরের কোন বস্তুর ওজন হচ্ছে 9.8 নিউটন। কেন বলো তো? কারণ ওজন সমান কি? ওজন সমান ভর গুণ ত্বরণ। বস্তুর ভর কত কেজি? 1 কেজি। ত্বরণ কত? 9.8। ফলে 9.8 কি নিউটন। ভেরি গুড।
ঠিক আছে, তোমরাও জানো। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে একটা কথা লিখছে, এই লাইনটা একটু মনে রাখবা। 1 কেজি ভরে কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি হবে পৃথিবীর 2 মেরুতে। আমরা পড়ছি, স্বাভাবিক, কারণ 2 মেরুতে ত্বরণের মান সবচেয়ে বেশি। যে ব্যাসার্ধ কম না, ব্যাসার্ধ কম হলে ত্বরণ কি বেশি। আচ্ছা, ফলে 2 মেরুতে ওজনও কি হবে বেশি হবে। যেখানে এর ওজন হবে এত নিউটন, বিষুবীয় অঞ্চলে ওজন সবচেয়ে কি কম, সেটা কত? 9.78 নিউটন 1 কেজি। আর ক্রান্তীয় অঞ্চলে, স্যার বিষুবীয় অঞ্চল আর ক্রান্তীয় অঞ্চল প্রায় কাছাকাছি, কেমন একই অঞ্চলই বলা যায়। ক্রান্তীয় অঞ্চলে সামান্য একটু বেশি, কত? 9.79। এগুলো একটু মুখস্থ রাখবে, এগুলো এমসিকিউতে বেশি আসে। ক্লিয়ার? শেষ। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। আরেকটা ক্লাস আমরা করব, তারপর এই চ্যাপ্টার শেষ। তবে এই চ্যাপ্টারের উপর 2টা ক্লাস করা লাগবে। একটা হচ্ছে চ্যাপ্টার শেষ করার জন্য, আর একটা হচ্ছে কি ম্যাথ করার জন্য। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।